বাট এরা বলেছিল নেতাজিকে তোজর কুকুর, পরে ক্ষমাও চেয়েছিল। হ্যাঁ, এরা এখন তসলিমা নাসরিনকে আরএসএস এর দালাল বলছে। তো এদের কাজই এটা। একজন লেখকের কে এত ভয় পান ওনারা যে তার কাছে তো কোনো নিউক্লিয়ার বম নেই, মিসাইল নেই, ব্রহ্মোস নেই, কোনো ফাইটার প্লেন নেই, জাস্ট কলম আছে। এত ভয়। আমাদের শিব ঠাকুর নিয়ে নোংরা নোংরা কবিতা লেখা হয়, তখন তো তাদের মুখ দিয়ে একটা প্রতিবাদ শুনিনি। আমার মনে হয় যে এরা ভুল পথে চালিত, এরা বিদেশি শক্তির দ্বারা চালিত, এবং এরা কোথাও এদের মনে চিরকাল ভারত বিরোধিতা বাড়ছে। বাংলাদেশের ত্রাহি ত্রাহি হয়েছে, এবং বাংলাদেশের যেটা পার্লামেন্ট, ওদের জাতীয় সংসদ বলে ওদের ভাষায়, সেখানে ওখানকার এমপিরা উঠে দাঁড়িয়ে বলছেন আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নাম নিয়ে, যে ভারত সরকারকে মানে আহ, কেন্দ্রীয় ভারত সরকারকে মানে নরেন্দ্র মোদীর সরকারকে বলতে হবে বাংলাদেশের স্পিকারের মাধ্যমে যাতে এনাকে সংযত করা হয়। তো এই যে মানে মনে ওদের একটা ভয় ঢুকেছে, তো এই নিয়ে সেই অতি চরিত মানে অতি ব্যবহৃত শব্দটি যে ডর মুঝে আচ্ছা লাগা, যে বাংলাদেশের মানুষরা এখন ভয় পাচ্ছে। মানুষেরা দেশপ্রেমিক ছিল, তারা দেশের জন্য জমি দিতে চাইছিল, এবং আমার ব্যক্তিগত আশঙ্কা যে কিছু মানুষ যারা দেশপ্রেমিক না, তারা অন্য কোনো দেশের সাথে মিলে হয়তো হয়তো আবার বলছি একটা যোগ সাজস করছিল, যেখানে এই জায়গায় একটা বর্ডারের মধ্যে ঘাপলা থেকে যায়, যাতে যাতায়াত আসা যাওয়া, স্মাগলিং, অস্ত্র আসা, টেরিস্ট আসা, আনসারুল বাংলার লোকেরা আসা সুবিধা হয়। এই সব মানুষগুলোর জন্য এই দলটি আদর্শ অনেক ভালো থাকলেও কখনো ভোট পায় না, এদের খাতা শূন্য থাকে। কেন পায় না? কারণ এরা নেতাজিকে তোজর কুকুর বলেছিল। হ্যাঁ, আপনি মানে আপনি তো, আমিও ছিলাম না সেই সময়, বাট এরা বলেছিল নেতাজিকে তোজর কুকুর, পরে ক্ষমাও চেয়েছিল। হ্যাঁ, এরা এখন তসলিমা নাসরিনকে আরএসএস এর দালাল বলছে। ওনার ক্ষমতা আছে শূন্য থেকে শুরু করবার, ওনার বয়স নেই, স্বাস্থ্য নেই, পারবেন না আর। মুখ্যমন্ত্রী তার একটি পোস্টে বলছেন যে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সীমান্তকে আরো সুরক্ষিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সেই লক্ষ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জমি হস্তান্তরের প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করা হয়েছে। শুভেন্দুবাবুর এই ভূমিকা কিভাবে দেখছেন? অনুপ্রবেশ, চোরাচালান এবং সীমান্ত অপরাধে এই পদক্ষেপ কতটা কার্যকর হবে বলে আপনি মনে করছেন, স্যার? দেখুন, এই পুরো ব্যাপারটা একটা অত্যন্ত ইতিবাচক ভাবে দেখছি। যারা আমার মতো মানুষ, যারা আর কি ন্যাশনাল সিকিউরিটি বোঝে, তাদের কাছে অন্যান্য যে পদক্ষেপগুলো হচ্ছে, একটা পরিবর্তন তো হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন, সেখানে অনেক ভালো কাজ হচ্ছে সাধারণ মানুষদের জন্য। যেমন দেখুন, কেউ ডিএ পাচ্ছে, কেউ চাকরির আশায় বসে আছে, কেউ আবার ওই অন্নপূর্ণা ভান্ডার, তারপরে মেট্রো রেল হয়ে যাচ্ছে খুব সত্বর, অনেক রকম আমরা দেখছি সমস্যার সমাধান হচ্ছে। কেউ হকার মুক্ত রাস্তাঘাট পরিষ্কার পাচ্ছে। তো সেইখানে আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে যে এই বর্ডার এরিয়াটাকে উনি একটা প্রাধান্য দিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন, এবং অনেকটা কাঁটাতার লাগানোর জন্য জমি হস্তান্তর করেছেন অতি দ্রুত। মানে গদিতে ভালো করে বসবার আগেই তিনি এই কাজটা সাধ্য করেছেন, যেটা জন্য ভারত সরকারকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে কোর্টে যেতে হয়। মামলা সুপ্রিম কোর্ট অব্দি যায়, তারপরে একটা আদেশ আছে সুপ্রিম কোর্টের, মোস্ট প্রবাবলি 2023 সালে, যে ভারত সরকারের এই জমির ডিমান্ডটা পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে বাধ্যতামূলক ভাবে। কিন্তু কোনো না কোনো ভাবে এটা বলা হতে থাকে যে এই জমিটা দিতে মানুষেরা হয়তো অনিচ্ছুক। তাই যদি হয়তো এখন কি করে দিল, আমার মনে হয় কোথাও একটা তদন্ত হওয়া উচিত, যে যে মানুষগুলো অনিচ্ছুক ছিল তারা এক মানে 24 ঘন্টার মধ্যে বদলে গেল কেন? তার মানে কি কেউ ইচ্ছা করে তাদের নামে কোনো ভুল বার্তা দিচ্ছিল দেশকে? হয়তো অন্য কোনো বড় একটা চক্র ছিল, যাতে বাংলাদেশের কিছু টেররিস্ট অর্গানাইজেশন, হতে পারে ডিপ স্টেট বা আমেরিকার সিআইএ এর কিছু লোক, এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু মানুষ যারা দেশের সাথে বিদ্রোহ করে রাজনীতিতে টিকে থাকবার জন্য, দেশের সাথে বিদ্রোহ করবার জন্য তৈরি ছিল, তারা এই ব্যাপারটা এখানটাতে একটা মানে ঘোলা জল বানানোর জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই সমস্ত এরিয়াতে একটা বর্ডারটা খোলা রাখবার প্রচেষ্টায় হয়তো তারা ছিল। তো মারাত্মক এটা হয়েছে কাজ। এবং যেমন পশ্চিমবঙ্গবাসী এখানে যেসব পশ্চিমবঙ্গের কাজকর্ম হচ্ছে তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ থাকবে, তেমনি মনে হয় ভারতবাসী ওনার কাছে কৃতজ্ঞ থাকবে। এই বাংলাদেশের সাথে প্রথম কথা, বিএসএফ কে এতটা জমি দেওয়া, এবং তাছাড়া
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI আর NHIDCL বলে একটি অর্গানাইজেশন আছে, তাদেরকে উনি 7টা আলাদা আলাদা রাস্তা হ্যান্ড ওভার করে দিয়েছেন, যাতে খুব দ্রুত কমার্শিয়াল অ্যাক্টিভিটি শুরু করা যায় এবং সিকিউরিটি অ্যাক্টিভিটিস এর জন্য যাতে ভারতীয় সেনা বা সেন্ট্রাল এজেন্সিদের জন্য কাজ করতে সুবিধা হয়। অত্যন্ত মানে আশাবাদী আমরা যে এতে একটা বড় ফুকো থেকে গিয়েছিল আমাদের ভারতবর্ষের সিকিউরিটি সিস্টেমে, বিশেষ করে এখানে যে রাজ্য সরকার চালাচ্ছিলেন। কোথাও একটা বাংলাদেশিদের মেসেজ দেওয়া হচ্ছিল এখানে আসলে তারা মানে অনায়াসে ডকুমেন্ট কাগজপত্র পাবে, ভোটাধিকার থাকবে এবং তারা যদি ভোট দেয় একটা মনে হয় যে যে তাহলে তারা এখানে বসবাস করতে পারে, এবং কয়েক লক্ষ লোক হয়তো ঢুকে হচ্ছে সেইভাবে। তো সেইখানে এইটা একটা নিচ্ছিদ্র করে দিল ভারতের সুরক্ষা ব্যবস্থাটা। স্যার, আপনি বললেন নিশ্চিদ্র সুরক্ষা ব্যবস্থা, আপনি সেটাকে সাধুবাদ জানাচ্ছেন। প্রথমেই আমি বলবো, এই যে মুখ্যমন্ত্রীর প্রকাশ করা জেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি জমি স্যার হস্তান্তর হয়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে 45.4 কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রায় 37 একর জমি BSF এর হাতে তুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে উত্তর 24 পরগনা। ওই জেলার 42.7 শতাংশ 7 কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণের জন্য 241.3 একর জমি হস্তান্তর করা হয়েছে। তার কথায় দেশের নাগরিকদের জন্য আরো নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনেও সীমান্তে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয় সমস্ত ধরনের পদক্ষেপ করা হবে। কি বলবেন, এই যে এত জমি যে সমস্ত জেলাগুলো থেকে প্রদান করা হলো, এই জটিলতাগুলো কাটলো কি করে? এর আগেও তো একাধিক জটিল বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রিভিয়াস যে মুখ্যমন্ত্রী ছিল সামনে নিয়ে। হ্যাঁ দেখুন, কোথাও একটা কোর্টকে বলা হচ্ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের থেকে যে এই জমিগুলো অনেক উর্বর জমি, মানুষ এই জমি হাতছাড়া করতে চায় না, এবং যে জেলাগুলোর আপনি নাম বললেন সেগুলোর থেকেই যে মানুষের একটা সাপোর্ট নেই এবং ওনারা যেহেতু মানুষ ফ্রেন্ডলি গভর্নমেন্ট, তাই জন্য মানুষের উপর অত্যাচার করে জমি নিতে পারবেন না। কোথাও একটা কিছু আমাদের মনে হয় চোখে ধুলো দেওয়া হচ্ছিল, কারণ এখন কি করে দিয়ে দিল? কোনো তো অত্যাচার আমরা দেখিনি, খুব দেখলাম অনায়াসে বেশ অনেকটা জমি উনি দিতে পারলেন এত দ্রুত। তাহলে কেন? তাহলে নিশ্চয়ই কিছু একটা সিস্টেম চলছিল, পেছনে কিছু কেউ কলকাঠি নাড়ছিল, এবং আমার মনে হয় আবার বলছি যে তদন্ত হওয়া উচিত যে কেন মানুষেরা আগে জমি দিচ্ছিলেন এবং তারা মত পরিবর্তন কেন করলেন। ইন্ডিপেন্ডেন্ট কোনো জুডিশিয়াল কমিশন বা কারো আন্ডারে তদন্ত হলে আমরা অন্তত কিছু দেশদ্রোহী মানুষকে শনাক্ত করতে পারবো, যারা এই মানুষগুলোকে বুঝিয়েছিলেন যে জমি দেবেন না। স্যার, আপনি বললেন দেশদ্রোহী মানুষকে রীতিমতো শনাক্ত করা যাবে যারা বুঝিয়েছিলেন যে জমি দেবেন না। মানে আপনি বলতে চাইছেন এখানে একটা ডিপ কনস্পিরেসি থিওরি রয়েছে যে জেলার মানুষদেরকে বোঝানো হয়েছিল, ভুল বোঝানো হয়েছিল। আমি আজ করছি, না হলে এতদিন তারা দিতে চাইছিলেন না, যেটা মানে সরকার পক্ষ থেকে, মানে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে যখন কেন্দ্রীয় সরকারের সাথে কোর্টে মামলা চলছে, তাদের বক্তব্য আমি কাগজগুলো দেখেছি ছিল যে অতি উর্বর জমি, মানুষ দিতে চায় না এবং মানুষ তাদের জমি হারাতে চায় না এবং কম্পেনসেশন প্যাকেজ ভালো না, এরকম। তাহলে হট করে কি করে দিয়ে দেওয়া হলো এত সত্তর, এবং কি করে হলো? তার মানে আমার মতে, আমার ব্যক্তিগত আশা যে মানুষেরা দেশপ্রেমিক ছিল, তারা দেশের জন্য জমি দিতে চাইছিল, এবং আমার ব্যক্তিগত আশঙ্কা যে কিছু মানুষ যারা দেশপ্রেমিক না, তারা অন্য কোনো দেশের সাথে মিলে হয়তো হয়তো আবার বলছি একটা যোগ সাজস করছিল, যেখানে এই জায়গায় একটা বর্ডারের মধ্যে ঘাপলা থেকে যায় যাতে যাতায়াত, আসা যাওয়া, স্মাগলিং, অস্ত্র আসা, টেরিস্ট আসা, আনসারুল বাংলার লোকেরা আসা সুবিধা হয়। স্যার, এই যে মাঝে মধ্যে আমাদের মধ্যে কিছু ভিডিও আসছে যেখানে দেখা যাচ্ছে যে বিজিবি BSF এর মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলছে অনুপ্রবেশ নিয়ে। আপনার কি মনে হয় এই অনুপ্রবেশের পেছনে বিজিবির অনেকটাই হাত রয়েছে? না, আমি এটার এরকম ভাবে মনে করি না যে বিজিবির ডাইরেক্ট এসে এসে অনুপ্রবেশ করাচ্ছে। আমার যেটা মনে হয় যে বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গের দিকে মানুষের আসার টান, প্রথম কথা হচ্ছে কলকাতায় গেলে তারা কাজ পাবে, অর্থনৈতিক টান একটা, যে ওখানে মানুষ অনেক দরিদ্র, ওদের ইকোনমি অত ভালো না, বিশেষ করে গত 2-3 বছর খুবই খারাপ অবস্থা, বাট আগেও একটা টান ছিল। দ্বিতীয় কথা হচ্ছে সেখানে একটি সহানুভূতির সরকার ছিলেন, যারা কে বাইরে দিয়ে এলো, তাদের ভিসা আছে কিনা, পারমিট আছে কিনা, লাইন পারমিট করে এলো, তাদেরকে একটা ফেরত দেওয়ার প্রসিডিউর সেটা না করে বরঞ্চ আসরে বসরে করে তাদেরকে মানে কাগজপত্র বানিয়ে দেওয়া এবং তাদের জন্য
নানান সুযোগ সুবিধা দিয়ে দেওয়া যাতে তারা পশ্চিমবঙ্গে ওয়েলকাম হয়, এরকম একটা ব্যাপার ছিল। সেইখানে আমার মনে হয় না যে বিজেপি তাদের হাতে ধরে ধরে পার করাতো। বাট হ্যাঁ, দুই বর্ডারে যারা সীমান্ত সুরক্ষা দেখে তাদের কিছু সংখ্যক মানুষ হয়তো ইনভলভ ছিল ব্যক্তিগত লাভ বা বখরা পাওয়ার জন্য। সেরকম ভাবে বর্ডার তো সব কথা না, বর্ডার পেরালেও গ্রামে যখন কোনো মানুষ ঢুকলো, তো গ্রামের পঞ্চায়েত থাকে, গ্রামের পুলিশ থাকে, গ্রামের থেকে মফস্বলের দিকে আসলে আরো বেশি পুলিশ থাকে, তাদের কাছে কিছু লুকায় না। বাট যদি একটা সরকারের তরফ থেকে একটা প্রচ্ছন্ন প্রশ্রয়ের সুর থাকে, যেটা আমরা নানা মানে অনৈতিক কাজে দেখেছি। আমি একটি মুখ্যমন্ত্রীকে শুনেছি ভারতবর্ষের একটি বড় রাজ্যের, যে তিনি আরেকজন মানে মানে কুখ্যাত গুন্ডাকে বলছেন তুই তো বোম বানাস, এবং বলছেন অতি স্নেহ ও প্রশ্রয়ের সুরে। তো আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, সোজাসুজি তার মুখ থেকে শুনেছি। তার মুখ থেকে আরেকটি বদমাশ লোককে দেখেছি, বলছেন যে তার মাথায় অক্সিজেন কম যায় তাই মাঝে মাঝে ভুলভাল কাজ করে থাকে। তো এইগুলো দেখার পরে কোথাও আমার একটা সন্দেহ আছে যে নিশ্চয়ই এখান থেকে সরকারি তরফে কিছু প্রশ্রয় হচ্ছিল, রাজনৈতিক তরফে প্রশ্রয় হচ্ছিল, যে এখানে যদি অন্য দেশের মানুষ আসে এবং তারা যদি ভোট ব্যাংকটাকে সমৃদ্ধ করে, তাদের একটি পোষা ভোট ব্যাংক, যাদের ছেড়ে দিলে নাকি আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা 1 মিনিটে শেষ হয়ে যাবে, তো সেই ভোট ব্যাংকটিকে যদি সমৃদ্ধ করে তাহলে হোয়াই নট, এইটা বোধহয় চলছিল। এইটার উপর একটা বড় আঘাত আনা হয়েছে দুটো তিনটে কারণের জন্য। ন্যাশনাল হাইওয়েতে শিলিগুড়ি করিডোরে জমি দিয়ে দিয়েছেন অনেকটা, 7টা ন্যাশনাল হাইওয়েকে, অনেকটা রাজ্য মানে বিএসএফ কে জমি দিয়েছেন ফেন্সিং এর জন্য, এবং উনি একটি পলিসি দিয়েছেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী, ডিলিট, ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট। তো এইটাতে হচ্ছে কি, বাংলাদেশের ত্রাহি ত্রাহি হয়েছে, এবং বাংলাদেশের যেটা পার্লামেন্ট, ওদের জাতীয় সংসদ বলে ওদের ভাষায়, সেখানে ওখানকার এমপিরা উঠে দাঁড়িয়ে বলছেন আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নাম নিয়ে, যে ভারত সরকারকে মানে আহ, কেন্দ্রীয় ভারত সরকারকে মানে নরেন্দ্র মোদীর সরকারকে বলতে হবে বাংলাদেশের স্পিকারের মাধ্যমে যাতে এনাকে সংযত করা হয়। তো এই যে মানে মনে ওদের একটা ভয় ঢুকেছে, তো এই নিয়ে সেই অতি চরিত মানে অতি ব্যবহৃত শব্দটি, যে ডার মুঝে আচ্ছা লাগা, যে বাংলাদেশের মানুষরা এখন ভয় পাচ্ছে। স্যার, একটা প্রশ্ন করব। দীর্ঘ 20 বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে পশ্চিমবাংলায় ফিরছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সবসময় সরব থাকা এই লেখিকার প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। পালাবদলের পর তসলিমা নাসরিনের এই প্রত্যাবর্তন কি কোনো নতুন কোনো সমীকরণ তৈরি করবে বলে আপনি মনে করছেন? দেখুন, আমি সাধারণ মানুষ হিসাবে বলছি, আমি তো এই ব্যাপারে বিশেষজ্ঞ না, তথাকথিত বুদ্ধিজীবী না, সাহিত্যিক না, একজন পাঠক। ওনার আমি 3টে বই পড়েছি। হ্যাঁ, লজ্জা, আমার মেয়ে বেলা, এবং বোধহয় শোধ বলে একটি বই আছে। এই পুরোটা পড়িনি, ওনার সব লেখা সময় হয়নি চাকরি সূত্রে নানান থেকে, বাট ওনার 3টে বই পড়েছি, ভালো লেগেছে। এবং অত্যন্ত স্বনামধন্য লেখক, বাট অত্যন্ত বিতর্কিত জীবন। মানে আমরা ব্যক্তিগত রূপে বাড়িতে যখন আলোচনা করি চিন্তা করি যে ওনার দেখুন জীবনটা কেমন, যে উনি কিছু লিখলেন আর কিছু উগ্র মৌলবাদী লোক ওনার নামে ফতোয়া করে দিল নিজের দেশে, ওনার দেশ থেকে পালাতে হলো। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, উনি তো জাস্ট লিখেছেন। আহ এবার তারপরে উনি এই দেশ সেই দেশ ঘুরে বেড়াচ্ছেন, এবং কখনো ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আর কখনো অপমান করা হয়, কখনো উনি খ্যাতি পাচ্ছেন, কখনো ওনাকে বিতাড়িত হতে হচ্ছে। তো এই জীবন থেকে উনি যদি মুক্তি পান তো ভালো। বাট যেটা আমি যেটুকুনি বুঝি, এই এই ভিসা টিসার ব্যাপারগুলো, একটা তো আইডিয়া আছে, গভর্নমেন্টে এত বছর চাকরি করেছি, ওনার টেকনিক্যালি পশ্চিমবঙ্গে আসার কোনো বাধা ছিল না কখনোই। বাট ওনার একটা মানে ওনার উপর হামলা হওয়ার একটা কথা চালানো হতো সরকার থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার থেকে। সেটা সিপিএম এর বলুন এবং তৃণমূলের বলুন, যে কিছু হয়ে গেলে দাঙ্গা হয়ে যেতে পারে, আপনি এলে এরকম তো আসবেন না, ওই দিল্লিতে থাকেন, রাজস্থান দিল্লি ওই দিকটায় থাকুন, এরকম একটা ব্যবহার ছিল। সেটা লজ্জার ব্যাপার আমাদের। কারণ সেই রকম ভাবে যে বিশাল একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি চায় কাউকে সিকিউরিটি দেবে, তাহলে যে বিশাল একটা কিছু হয়ে যাবে এরকম না। এত বড় কেউ আজ আমাদের ভারতবর্ষে এখনো হয়নি। কারণ আমি কাশ্মীরে কাজ করেছি, অনেক বড় বড় কথা শুনেছি লোকেদের। রক্তগঙ্গা বইয়ে দেবো বলেছিল আর্টিকেল 370 হলে, যে রক্তগঙ্গা বইয়ে দেবে বলেছিল, আমি নাম নিয়ে বলছি, মেহবুবা মুফতি
বলেছিলেন, এবং সে নিজে জেলে ছিল। তারপরে কিছুই হয়নি, আর্টিকেল 370 চলেছে, এখন স্টেট হয়েছে। তো এইগুলো বড় বড় কথা, এই ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এমন একটা কমিউনিটি আছে না, ছেড়ে দেবো, খেয়ে ফেলবে। তো এইগুলো যারা আমার মনে হয় টিপু সুলতান মসজিদ থেকে ওনার নামে একটা ফতোয়া জারি হয়েছিল, কিন্তু সেই রকম ভাবে না, যে বিশাল কোনো উনি আসা মাত্র কলকাতাতে রে রে করে সব বেরিয়ে আসবে, হাল্লা করবে, আমার মনে হয় না পশ্চিমবঙ্গে সেই সিচুয়েশনটা না। পুলিশ যদি চায় ওনাকে আরাম করে ঠান্ডা করে দিতে পারবে এই সমস্ত সো কল্ড কোট আনকোট আর কি উগ্র মৌলবাদী চিন্তাধারাকে। কিন্তু অন্য আরেকটা বিষয় আছে, যেটা মানে কিভাবে বলবো জানি না, আমি যেটুকুনি শুনেছি তসলিমা নাসরিনের ইন্টারভিউ দেখে নানান জায়গায়, যে ওনার আমাদের পশ্চিমবঙ্গের কিছু বুদ্ধিজীবী মানুষ চাইতেন না যে উনি পশ্চিমবঙ্গে আসুন। তারা পরপর রাজ্য সরকারকে এটা বুঝিয়েছে যে উনি আসলেই নাকি সবাই রেড়ে করে তেড়ে আসবে। তাদের নিজেদের কিছু স্বার্থ ছিল, কারণ উনি অনেক কম বয়সে তাদের থেকে বড় সাহিত্যিক এবং তাদের থেকে বড় চর্চিত লেখক হয়ে যাচ্ছিলেন। তাদের হিংসা হচ্ছিল। এটা আমি অভিনয় জগতে দেখেছি যে অনেক অভিনেতা আছেন যারা এই মুহূর্তে আছেন আমাদের বলিউডে টলিউডে, যারা ছোটখাটো অভিনেতারা ভালো করছে তো ওকে একটু চেষ্টা করে প্রজেক্ট প্রডিউসার ডাইরেক্টরকে বোঝাতে। মিউজিক জগতে একজন লেজেন্ড আছেন, এখন নেই, যিনি মানে তিনি এত বড় ছিলেন কিন্তু তার মন ছোট ছিল, তিনি কাউকে উঠতে দিতেন না। আবার পলিটিক্সে তো এটা হয়, বড় রাজনীতিবিদ ছোট রাজনীতিবিদকে চায় না যে উঠে যাক। কিন্তু লেখক জগতে যারা সোকল বুদ্ধিজীবী, তাদের মধ্যে এটা হয়েছে, এবং তাদের শিরোভাগে যিনি ছিলেন তিনি আমার অত্যন্ত প্রিয় লেখক, অত্যন্ত প্রিয় লেখক, ধন্য নাম, এবং তার লেখা পড়ে বড় হয়েছি। এবং সত্যি কথা বলতে, যে যখন প্রথমবার শুনেছিলাম আমি খুব শকড হয়েছিলাম ওনার কোনো ইন্টারভিউতে। পরে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, হ্যাঁ সত্যি কলকাতার কিছু লেখক, নামি দামি লেখকরা চেয়েছিলেন উনি যেন এখানে ঠাঁই না পান। তো এটা আমাদের লজ্জা লুকোবার জায়গা নেই। আর মজা দেখুন কি, যে আজকে সেই সব বুদ্ধিজীবী, তাদের সরকার কেউ তাকে ঠাঁই দিল না। এখনকার পশ্চিমবঙ্গ সরকার সো কল যারা আর কি পড়াশোনা জানে না, তারা তাদের ঠাঁই দিল। তাহলে তো আমাদের এটাই চাই, আমাদের তো এই মানুষগুলো, উনি আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। কেন যেতে পারবেন না? ভারত সরকার বুক চিতিয়ে বলা উচিত, যেখানে ইচ্ছে ঘুরুন, কেউ যদি আপনার ক্ষতি করে তাহলে আমরা তার সাত গোষ্ঠীকে শেষ করে দেবো। তাহলে একটা বিষয় জানতে চাইবো স্যার, এই যে তসলিমা নাসরিনের আশা এবং পূর্বতন যে সরকার ছিল, সেক্ষেত্রেও আমি একটা প্রশ্ন করব যে রীতিমতো সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী এবং সিপিএম নেতা, তিনি বলছেন যে আরএসএস এর পক্ষে কথা বলারই পুরস্কার হিসেবে কলকাতায় ফেরার অনুমতি পেয়েছেন তসলিমা নাসরিন। সিপিএম নেতা আরো বলছেন যে তিনি আসছেন ভালো কথা, তাকে স্বাগত, কিন্তু গত কয়েক বছর ধরে তিনি বিজেপি এবং আরএসএস এর হয়ে কাজ করেছিলেন। যদি তার বিভিন্ন বক্তব্য দেখেন, তিনি আসলে উগ্র হিন্দুত্ববাদীদের পক্ষে প্রচার করেছিলেন। নামটা তসলিমা হলেই যে তিনি মুক্ত স্বাধীন তা তো নয়। যেদিনকে তিনি উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলবেন সেদিন তিনি টেরটা পাবেন। আইপিএস হুমায়ুন কবিরও বলেছেন যে তসলিমা নাসরিন যেন কোনো উস্কানিমূলক কথা না বলেন, কারণ মুসলমানদের মধ্যে সহনশীলতা কম। স্যার কি বলবেন? দু তিনটে কথা বলি, হ্যাঁ, শেষটা দিয়ে শুরু করি। মুসলমান হিন্দু জানি না, যাদের মধ্যে সহনশীলতা কম, তাদের সহনশীলতা বাড়ানোর জন্য ভারত সরকারের কাছে ডোজ সবসময় থাকে। আমি তো অনেকদিন সেনাবাহিনীতে কাজ করেছি, তো অনেক লোক যারা দেখতাম সহনশীলতা কম, তাদের সহনশীলতা বাড়ানো হয়েছে, দায়িত্ব নিয়ে বাড়ানো হয়, এবং কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেউ অনেকে, আমি কাশ্মীরে দেখেছি, মণিপুরে দেখেছি, নাগাল্যান্ড, যদি সহনশীলতা কম থাকে, সহনশীলতা বাড়াবার উপায় ভারত সরকারের আছে। আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের কথা বলছি না। তো এটাই তো, কাদের মধ্যে সহনশীলতা কম এগুলো দেখা যাবে, কারণ এগুলো তো আমরা ছোটবেলার থেকে শুনে আসছি। তারপরে তো আপনি দেখলেন যে 1 মাসের মধ্যে কত সহনশীলতা বেড়ে গেছে, তাই না? কি সুন্দর আমরা দেখলাম, পরপর ঈদ হলো, হলো, কোনো ঝামেলা হলো না, কিছু হলো না, কি সুন্দরভাবে সহনশীলতা বাড়ছে। সহনশীলতা বেড়ে যায়, বাড়ানো যায়। যে কোনো লোক যদি তারা মনে করে তারা সুপার কনস্টিটিউশনাল অথরিটি, বিকজ তাদের একটা দল আছে যারা একসাথে হারারে করে ভোট দেয়, তাহলে তাদের সহনশীলতা বাড়ানো যায়। আমি নাম না করে বলছি, যে কোনো দল, চ্যালেঞ্জ নিয়ে বলবো। হ্যাঁ, পাঞ্জাবে আমরা দেখেছি সহনশীলতা বাড়া যায়। পুলিশ কমিশনার ছিলেন আইপিএস গিল, সহনশীলতা বাড়িয়ে দিয়েছিলেন সেইখানকার লোকেদের, তারা খালিস্তান চাইছিল। কাশ্মীরে তো আমি নিজে ছিলাম 10 বছর, সহনশীলতা বাড়িয়েছি খুব ভালোভাবে, দায়িত্ব নিয়ে বাড়িয়েছি। তাদের সহনশীলতা কম ছিল।
তারা পাকিস্তান হেরে গেলে কিছু জেলা ছিল যেখানে তারা কাঁদতো টাঁদতো, সহনশীলতা এত কম তাদের যে পাকিস্তান হেরে গেছে শুনতে পাচ্ছে না। তারপরে তাদের দেখেছি যে ভারত জিতলে তারা নাচতে হচ্ছে, তারা এখন প্যারেড করছে লাল চকে। তো হয়, সহনশীলতা বাড়ানো যায়, দায়িত্ব নিয়ে বলছি, তো ওইটা কোনো সমস্যা না। এবার দ্বিতীয় কথা, আপনি একটি ব্যক্তি মানুষের নাম নিলেন, আমি তার সম্বন্ধে তাকে কখনো দেখিনি, তার সম্বন্ধে রোজ খবর পড়ি, এবং তিনি বিখ্যাত বলুন কুখ্যাত বলুন, এই সমস্ত কথাবার্তা বলবার জন্য এবং এই সব মানুষগুলোর জন্য এই দলটি আদর্শ অনেক ভালো থাকলেও কখনো ভোট পায় না, এদের খাতা শূন্য থাকে। কেন পায় না? কারণ এরা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল। হ্যাঁ, আপনি মানে আপনি তো, আমিও ছিলাম না সেই সময়, বাট এরা বলেছিল নেতাজিকে তোজোর কুকুর, পরে ক্ষমাও চেয়েছিল। হ্যাঁ, এরা এখন তসলিমা নাসরিনকে আরএসএস এর দালাল বলছে। তো এদের কাজই এটা, লোককে দাগিয়ে দেওয়া। এবার এদের অসুবিধাটা কি হচ্ছে, এরা যাদের ভোট ব্যাংক মনে করছে, তা এরা তাদের হয়ে কথা বলতে চাইছে। একবারও তাদের জিজ্ঞেস করছে না কি তোমরা কি আমাদের ভোট ব্যাংক না অন্য কারো ভোট ব্যাংক। সেইখানে হচ্ছে কি, যে উনি এটা বলছেন যে কোথাও যেন আহ, মনে হচ্ছে যে যেহেতু তসলিমা নাসরিন কিছু বিতর্কিত বই লিখেছেন, তো তার সমস্ত অধিকার নিয়ে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হোক। এরা এইটা এটা করতে অভ্যস্ত। এদের কাছে ভালো মানুষ হচ্ছে মার্কস, লেনিন, স্ট্যালিন, পোলপট, মাওসেতুং। এরা আমাদের দেখবেন আপনি যে ভারতবর্ষের আহ, ঋষি অরবিন্দ বলুন, নেতাজি সুভাষ বলুন, নেতাজিকে তো তোজর কুকুর বলছে, এদের নিয়ে এরা কখনো বিবেকানন্দ বলুন অতটা কোট করে না। এবার কি হচ্ছে যে ঠিক আছে, তিনি বলেছেন তার ব্যাপার, উনি তো বলতেই পারেন, ব্যক্তি স্বাধীনতা আছে, সেটা নিয়ে আমি কোনো বড় করছি না। উনি সবসময় কিছু না কিছু বলেন, রাস্তায় দাঁড়িয়ে অনেক কিছু খান, আবার অনেক কিছু খান না। তো ঠিক আছে, তাই তার ব্যক্তিগত ব্যাপার, তো আমি সেটা নিয়ে বলছি না। তার বাক স্বাধীনতা আছে, আমি মনে করি তাসলিমা নাসরিনের সম্পূর্ণ স্বাধীনতা আছে যে কোনো ব্যাপারে কিছু লেখা নিয়ে। ভারতবর্ষ সেটা দেয়, হয়তো অন্যান্য দেশ দেয় না, ভারতবর্ষ দেয়, ইউরোপের কিছু দেশ দেয়, আমেরিকা দেয়। তো সেখানে মানুষ থাকতে পারে, সালমান রাশদির মতো মানুষ অন্য জায়গায় গিয়ে আছেন। তো উনি যদি এখানে ঠাঁই পান, এবং সেই ঠাঁইটা যদি আহ, এই সরকার, এই রাজনৈতিক দলের সরকার ওনাকে দিতে পারে, সেটা একটা বড় জয়, মানবিকতার জয়। একজন লেখকের কে এত ভয় পান ওনারা, যে তার কাছে তো কোনো নিউক্লিয়ার বম নেই, মিসাইল নেই, ব্রহ্মোস নেই, আহ, কোনো ফাইটার প্লেন নেই, জাস্ট কলম আছে। এত ভয় যে লিখলেই তাদের ধর্মটা নড়বড় হয়ে যাবে। আর এখানে যখন আমাদের শিব ঠাকুর নিয়ে নোংরা নোংরা কবিতা লেখা হয়, তখন তো তাদের মুখ দিয়ে একটা প্রতিবাদ শুনিনি। আমাদের শিব ঠাকুর তো নষ্ট হয়ে যাননি তাতে। তো এত কি ভয় যে একটা লেখক কিছু লিখে দিলে, এবং উনি তো কিছু মিথ্যা লেখেননি, আমি যতটুকু জানি উনি তো কোট করেছেন, প্রত্যেকটা প্যারায় কোট করেছেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের একজনকে দেখলাম, একটি ব্যক্তি মানুষ, রাজনৈতিক দলের নেত্রী, তার সাথে সারদা মায়ের তুলনা করছেন। একজনকে দেখলাম, একটি ব্যক্তি মানুষ, সেই নেত্রীর কাছের আত্মীয়, নিকট আত্মীয়, তার সাথে বিবেকানন্দের তুলনা করছেন। তো কোথায়, তখন তো এদেরকে দেখিনি প্রতিবাদ করতে যে না এরকম ভাবে চলা চলবে না। তো এদের এই চালাকিটা এখন মানুষ বুঝতে পেরেছে। না হলে এত ভালো দল, এত কিছু সব ঠিক, কেউ ভোট দিচ্ছে না কেন? সেটিং। না, সেটিং এর ব্যাপার না এটা। আমার মনে হয় যে এরা ভুল পথে চালিত, এরা বিদেশি শক্তির দ্বারা চালিত, এবং এরা কোথাও এদের মনে চিরকাল ভারত বিরোধিতা বাড়ছে। আমরা পরিত্রাণ পেয়েছি, 34 বছর ধরে আমাদের রাজ্যটা খুঁড়ে খুঁড়ে খেয়ে নিয়েছিল এরা, এবং সমস্ত ইন্ডাস্ট্রি চলে গিয়েছিল। আজকে খবরের কাগজে দেখছিলাম কিছু ইন্ডাস্ট্রি ফেরত আসছে পশ্চিমবঙ্গে, লাক্স, তারপরে আমুল, তারপরে দেখলাম আরেকটি স্টিল কোম্পানি, শ্যাম স্টিল বা এরকম কিছু। তারপরে দেখলাম যে ফ্লিপকার্টের সাথে মিটিং হচ্ছে, রিজার্ভ ব্যাংক। এগুলো দেখে আশা আসছে আমাদের, যে একটা সময় ছিল যে আসানসোল কল্যাণী বেল্ট একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, হাওড়া একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এবং পশ্চিমবঙ্গ একটা বড় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এবং এখানে জলের সমস্যা নেই, লেবারের সমস্যা নেই বলে জানা যেত। তারপরে দেখলাম একটা একটা করে দিতে হবে, মানতে করে ট্রেড ইউনিয়ন করে নষ্ট করে দিল। তো এরা বিদেশের এজেন্ডা নিয়ে ঘোরে, চীন রাশিয়ার এজেন্ডা নিয়ে ঘোরে। তো এদেরটা এখন বস্তা পচা রাজনীতি হয়ে গেছে। আমার মনে হয় যত কম বলা হোক, ওনারা যা ইচ্ছে বলুন, তসলিমা সিং যদি আসেন, এবং খুব ভালো হবে যে আহ, আমাদের দেশের যারা উদারপন্থী সমাজ, যে ধর্মেরই হোক, ইসলাম ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, হিন্দু ধর্মের হোক, তারা এসে ওনাকে
আহ্বান করুক এবং তারাই যথাযথ ব্যবস্থা নিক যাতে এইরকম ভাবে লেখকদের পালিয়ে না বেড়াতে হয়। বাঘের মতো লড়ছে, ওর কোনো দোষ নেই। পুত্রস্নেহে অন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাই খারাপ, এক্সেপ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় গুড বয়। বেঈমানদের জন্য ক্ষমা প্রার্থী। যারা যাওয়ার যাক, ফের শূন্য থেকে শুরু করার অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এখন যে সরকারটা চলছে সেটা আপেক্ষিক মাত্র। কি বলবেন? দেখুন, দুটো তিনটে প্রশ্ন করলেন। প্রথম কথা, যে পশ্চিমবঙ্গের যে প্রধান রাজনৈতিক দল ছিল, যারা শাসক দল ছিল, তাদের হেরে যাওয়া ভোটে এক কথা, সেটা তো দেখুন কংগ্রেসও বহুবার হেরেছে, বহু রাজ্যে হেরেছে, বাট তাদের এরকম ভাবে শেষ হয়ে যাওয়া, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া, এইটা অদ্ভুত ব্যাপার। মানে এটা আমরা শুনতাম, রাজনীতিক বললে বলতো যে এই দলটাই থাকবে না, সেটা চোখের সামনে ঘটতে দেখলাম। এবং সেটার জন্য পুরোপুরি আর কারো দায়িত্ব না, আমার মনে হয় যিনি সবার উপরে বসে আছেন তার দায়িত্ব। তিনি দায়িত্ব নিয়ে কিছু মানুষকে এমন প্রশ্রয় দিয়েছিলেন, ব্যক্তি বিশেষদের, যে তারা দলটাকে যেমন ইচ্ছে করে ব্যবহার করেছে, নাহলে একটা সাপোর্ট তো ছিল। এবার আপনি জিজ্ঞেস করলেন যে বাঘের মতো, দেখুন বাঘের মতো না অন্য কোনো জন্তুর মতো আমি জানি না, লড়াই তো করতেই হবে। কারণ যদি একটা মানুষ না লড়াই করে, ধরুন আমাকে আজকে পুলিশ ধরে নিয়ে গেল, হ্যাঁ, আমি ধরুন চুরি করেছি, তো আমার বাড়ির লোক, আমি নিজে যতটা পারি উকিল টুকিল দিয়ে পয়সা করি খরচা করে লড়াই তো করব। সেটা বাঘের মতো লড়াই হবে কিনা আমি জানি না, কারণ মানে যেটা নেতাজিরা লড়াই করেছিলেন, বা যেটা বিনয় বাদল দীনেশ লড়াই করেছেন, ক্ষুদিরাম যে লড়াইটা করেছিলেন, মহাত্মা গান্ধী যে লড়াইটা করেছিলেন, জওহরলাল নেহরু যে লড়াইটা করেছিলেন, বল্লভভাই প্যাটেল যে লড়াইটা করেছিলেন, বাল গঙ্গাধর তিলক, সেইটা বাঘের মতো লড়াই। এইটা কোন জন্তুর মতো লড়াই আমি ওটা মুখে আনতে চাইছি না। আত্মরক্ষার জন্য যে কোনো জন্তুই লড়াই করে, তো করুন উনি লড়াই, সেটা তো তার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। এবার হচ্ছে, এতগুলো বড় বড় রাজনৈতিক নেতা রোজ দেখছি সবকিছু শেষে একজনকে দায়ী করে দল ছেড়ে দিচ্ছে। তো সেখানে কোথাও তো একটা মনে হয় বাস্তবের সম্মুখীন উনি হতে পারছেন না। সেটা আহ, মানে মহাভারতের ধৃতরাষ্ট্র যেমন বাস্তবের সম্মুখীন হতে পারছিলেন না, কারণ দুর্যোধন ভুল জেনেও তিনি রাজি হননি এবং সেই যুদ্ধটা করে, সেইটার জন্য যে উনি সমস্ত কিছু হারিয়ে ফেললেন, আর নাকি ওনার ক্ষমতা আছে শূন্য থেকে শুরু করবার, ওনার বয়স নেই, স্বাস্থ্য নেই, পারবেন না, আর লোক পাবেন না। সেই এনার্জি যেটা ছিল যখন উনি জয়প্রকাশের গাড়ির বনেটে উঠেছিলেন, বা পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলিকে আহ, লোকজন নিয়ে গিয়ে ভাঙচুর করেছিলেন, সেই এনার্জি ওনার এখন নেই। বয়স তো একটা বড় বাধা হয়ে যাচ্ছে, তো ফলে আমার মনে হয় না। এবং ওনার উনি শূন্য থেকে শুরু করলেও লোক আসবে, এমন না যে লোক আসবে না যদি করেন, কিন্তু আহ এক তো বয়স, আর দ্বিতীয় কথা হচ্ছে শূন্য থেকে শুরু করেও যদি বিশালও হয়ে যান, তাও ওনার সব থেকে যিনি প্রিয়জন, তাকে বোধহয় বাঁচাতে পারবেন।